তোমার যে গানটা শুনে বড় হয় সেটা দুই পৃথিবী, একটুখানি বলো না জার্নিটা, মানে কীভাবে সেটা হয়েছিল, মানে আমরা তো কেউ এটা জানি না কখনো। দুই পৃথিবী অদ্ভুতভাবে পাওয়া। স্টুডিওতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমি অনেকক্ষণ ধরে গানটা গাইছি যেটা হয় মানে এই কেন জিৎ গাঙ্গুলি আর কি। আমি যখন প্রথমে স্টুডিওতে গেছি প্রচণ্ড নার্ভাস, কারণ জিৎদা এসছে, মানে জিৎদা ভাবছি কী করবো আমি তো বুঝতেই পারছি না। আমি বসার পরে ওনার আসানসোলের সঙ্গে একটা সম্পর্ক আছে, ওনার ওয়াইফ অনেকদিন আসানসোলে ছিলেন। তো আসানসোলে আচ্ছা জানিস তো আমি গেছিলাম করে উনি প্রায় 1 ঘন্টা আমার সাথে গল্প করলেন। হ্যাঁ মানে এবং ওই সময়টা উনি দিলেন আমাকে, এবং আমাকে রিল্যাক্স করে দিলেন। উনি কিন্তু বললেন না একবারও যে তুই নার্ভাস হোস না বা টেনশন নিস না, এগুলো কিচ্ছু বলার দরকার পড়েনি। উনি শুধু আমার সঙ্গে আড্ডা দিলেন 1 ঘন্টা। তারপর স্টুডিওতে গিয়ে গাইতে উনি একটাই ব্রিফ দিয়েছিলেন যে বাবু এটা তো জিৎ আর দেব যাচ্ছে, তো একটু হিরোর মতো করে গাইতে হবে, তোর একটু ফিমেল হয়ে যাচ্ছে, একটু মিষ্টি করে গাইছে, হ্যাঁ নরম হচ্ছে। তো এই নরমটা করা যাবে না, মনে হচ্ছে এটা কেউ মানে ফিমেল প্লেব্যাক মনে হচ্ছে, মেল প্লেব্যাক মনে হচ্ছে না। আচ্ছা এরকম ব্যাপার। তো তখন আবার করলাম, তো হলো, খুব আশীর্বাদ করলেন। তারপরে হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা সঙ্গে পাশে পেয়ে গেছি তিমির দাকে, তিমি বিশ্বাস, দ্য ওজি স্টার। আচ্ছা তিমির দা, তোমার কাছে ফার্স্টে বলি, এই গানটা তোমার কাছে কীভাবে আসা সেলাইয়ের? যেরকমভাবে অন্য গান আসে, মানে একটা ফোন কল এলো এবং আমাকে বলা হলো যে এরকম একটা ফিল্ম আমরা বানাচ্ছি, তো সেখানে একটা গান তোমাকে গাইতে হবে আর কি, তোমাকে আমরা ভেবেছি। তো নর্মালি যেরকমভাবে হয় গান পাঠানো হলো, লিরিক পাঠানো হলো, আমি তুলে সেগুলো সব রেডি করে স্টুডিওয়ে যাই। তারপরে সেখান থেকে অন্য একটা প্রসেস শুরু হয় আর কি। মানে ইন্ডিপেন্ডেন্ট যারা কাজকর্ম করে তাদের সাথে আমার একটা কোনো রকমের একটা বন্ডিং তৈরি হয়। এবং যেটা হয় আর কি, যে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট যারা কাজকর্ম করে তাদের মধ্যে আমি স্টুডিও থেকে দেখলাম যে সবাই ছিল স্টুডিওতে। ইনফ্যাক্ট যে এডিট করছে সেও স্টুডিওতে বসে আছে, ডিরেক্টর তো আছেই, মিউজিক ডিরেক্টরও রয়েছে, লিরিসিস্ট রয়েছে, মানে ডিরেক্টরই লিরিসিস্ট এবং মিউজিক ডিরেক্টরই লিরিসিস্ট ছিল, এবং আরও অনেকে যারা বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করেছেন তারাও সেখানে স্টুডিওতে উপস্থিত। তো এইটা ইন্ডিপেন্ডেন্ট কাজের ক্ষেত্রেই হয়, এটা আমি তাই দেখেছি। মানে আমার অভিজ্ঞতাতে বেশিরভাগ তাই হয়ে থাকে। তো সচরাচর যেটা হয় আর কি, আমার একটা ইন্টারেস্ট জন্মায় যে একটা কাজের পিছনে এত লোকে এত ইমোশন জড়িয়ে আছে, তো ওইটা খুঁজতে শুরু করি তখন, যে কোথায় ব্যাপারটা, মানে সূত্রটা কোথায়, কীভাবে এরা আছে একসাথে। তো ইন্টারেস্ট জন্মায়, গ্রো করে। তারপরে ওদের সাথে আস্তে আস্তে ওদের সঙ্গে আড্ডা দিতে আলাপ হতে আমি নিজে থেকেই ওদের আরেকটা গান, ওদের সব গানগুলো শুনলাম, তোরা শোনা, তোদের কি আরও গান আছে। আমি একটা গান নিজে অ্যাপ্রোচ করলাম, আরেকটা গান যে এটাও যদি আমি গাইতে পারি, মানে এরকমভাবেই হয়ে গেছে আর কি ব্যাপার। তারপরে এখন তো গানগুলোর মিক্সিং মাস্টারিংও আমি করছি, মানে এতটাই একটা ইনভলভমেন্ট হয়ে গেছে আর কি। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা দাদা, এই গানটায় রাজি হওয়া, সবাই বলছে যে এটা তিমি বিশ্বাসের জনারের গান, একদম শুনলেই এটা একটা আলাদা ফিল লাগছে যে হ্যাঁ ওই একদম টপ নচ গেছে। এটা কি তোমার রাজি হওয়া এই কারণে যে একদম গানটা তোমার মনের মতন পেয়েছিলে? না, আসলে পয়সা যেখানে আছে সেখানে আমি হ্যাঁ করে দিই। তো গান প্রফেশনালি করি, তো যেহেতু প্রফেশনালি করি আমি সব গানই করি। আমাকে যখন আমার রেমুনারেশন দেওয়া হয় তখন গান পছন্দ অপছন্দের ব্যাপার আমি দেখি না। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে যিনি মিউজিক ডিরেক্টর, তিনি যেটা চাইছেন বা ডিরেক্টর যে ছবিটা এঁকেছেন সেটা যেন আমি ফুলফিল করতে পারি। সেটা আমি যখন একটা রেমুনারেশন নিচ্ছি একটা কাজের জন্য, তো তারা যেন স্যাটিসফাইড হন, সেটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য থাকে। গানটা আমার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে এগুলো অনেক, তো আমি তো আমার সবটুকু দিয়ে দিই, এবং এই প্রসেসটা আমার খুব ভালো লাগে। বিকজ পছন্দ অপছন্দ বলে কিছু হয় না অ্যাকচুয়ালি মিউজিকে। আমি এক ধরনের মিউজিক কাজ করতে কমফোর্টেবল, এটা আমার আনকমফোর্টেবল জোনের কোনো গান পেলে মনে হয় আমি যখন ওটা করতে থাকি তখন সেখান থেকে আমি কিছু না কিছু একটা নিয়ে বাড়ি ফিরি, একটা নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স হয়, নতুন কিছু শিখি, সেটা আমার নিজের মিউজিকের ক্ষেত্রে সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারি। তো এটা একটা অদ্ভুত প্রসেস, আমার খুব ভালো লাগে। তো আর আমি এখনো বুঝি না যে এক্স্যাক্টলি কোন গানটা আমার গলায় খুব একটা ভালো লাগে, কোনটা
কোনটা আমার জনক, এটা আমি বুঝতে পারি না, কারণ এটা যারা শুনছে তারা বুঝতে পারবে। আমার যখন গান আমার কাছে আসে, আমি আমার সবটুকু দিয়ে সেটা করার চেষ্টা করি। হ্যাঁ, এটা বলতে পারি যে এই গানের কথা সুরটা অবশ্যই আমার ভীষণ ভালো লাগা, এবং আমি যে ধরনের কম্পোজিশন করি তার সঙ্গে অনেকটা মিল আছে। আমার যে নিজস্ব গান যেগুলো এখনো অপ্রকাশিত আছে, সেই গানের সাথে, সেই ধারার সাথে মিল আছে। সেই জন্য মানে আমার শুনেই মনে হয়েছিল যে না, এই গানটা বেশ মজা হবে গাইতে। আর যেহেতু পাহাড়ের গল্প, পাহাড় রয়েছে গানের মধ্যে, দার্জিলিংয়ের উল্লেখ আছে, তো যেহেতু আমার পাহাড় খুব পছন্দের সাবজেক্ট, তো ওই জন্যই একটা আত্মীয়তা হয়ে গেছে গানটার সাথে। তোমার ফ্যান্সরাও খুব খুশি হয়ে যাচ্ছে এই গানটা শুনে। এটা হ্যাঁ, যারা শুনছে বলছে ভালো লাগছে শুনে এটা। আচ্ছা, ডিরেক্টরের কাছে আসো, তিমির বিশ্বাস, তাকে মানে এই ছবির জান বলা চলে, এত ভালো গানটা বেরিয়েছে, সব থেকে বেশি প্রশংসা চলছে, তো নেওয়া কেন? মানে প্রথম আইডিয়া কিভাবে আসে যে মিউজিক্যাল ফিল্ম বানাবো, দেন তারপরে এরকম একটা অনবোর্ড স্টার সিঙ্গার নেওয়া? মূলত আমার এই ছবিটাতে না অনেক এই সমাজের ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মানুষের কথা লুকিয়ে রয়েছে। আর আমরা আপাময় বাঙালি সমাজে আমাদের জীবনে মানে মোটামুটি মিউজিক একটা, আমরা ছোটোবেলা থেকে বড় হতে হতে না মিউজিকটা একটা কোথাও না অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, এদিক ওদিক লতায় পাতায় মিউজিক জড়িয়ে থাকে। তো এই ছবিটার প্রথম যে প্রশ্নটা করলে যে ছবিটা কেন মিউজিক্যালি ট্রিটমেন্ট করা হলো, ছবিটা আমার মনে হয়েছিল যে ছবিটার নাম যেহেতু সেলাই, যে অনেক কটা সম্পর্কের বুনন রয়েছে তাকে বাঁধার চেষ্টা করেছি আমরা, তো সেই চেষ্টাটা যদি মিউজিক দিয়ে করা হয়, দ্যাটস আমি মিউজিক্যাল ফিল্মস প্ল্যান করি। আর তিমিরদা কেন, মানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে আমি তিমিরদাকে প্রথমে একটি গান অ্যাপ্রোচ করেছিলাম, সেটি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি, মানে যেটা হয় ডেস্টিনিতে লেখা আছে বা ছিল, সেটা হচ্ছে ওই গানটি এখন তিমিরদাই গাইছেন। সেই গানটি একটা ক্লাসিক্যাল ঘরানার গান। আমার মনে হয়েছিল যে তিমিরদা যেই রেঞ্জে গান করেন বা যে ক্লাসিক, মানে যেই, সেটা আমার মনে হয়েছিল। তো সেই গানটার একটা তৈরির প্রসেস চলছিল। তো ওই সময় তিমিরদা আমাকে বলেছিল যে তিমিরদা নিজের কিছু কম্পোজিশনের গান আমি শুনতে পাই, যে এখানে তিমিরদা খুব ভালো প্রেমের গান করেন, যেটা আমি শুনে আমার মনে হয়েছিল, বা আমি যখন এই লেখাগুলো লেখা হচ্ছে বা শ্যুটটা হচ্ছে, কোথাও আমার মনে হয়েছিল না এটা না তিমিরদাকে ওয়ার্ক করতে পারে, মানে একবার অ্যাপ্রোচ করে দেখি। যখন অ্যাপ্রোচ করি তিমিরদাকে, তখন তিমিরদার মনে করলাম যে হ্যাঁ, আমার বেশ ভালো লাগছে, তো মিষ্টি লাগছে, তো মানে প্লিজ একটু করে দেবে। তো যেটা হয়, আমি আমার মতন করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করি, তো আমার মতন করে অ্যাপ্রোচ করেছিলাম। আমি জানি মানে বিষয়টা প্রফেশনালি করার চেষ্টা হয়েছে, কিন্তু কতটা হয়েছে জানি না, বাট যেটুকু কাজ আমরা করেছি, আমরা চেষ্টা করি কাজটার জায়গাটা আমরা সবাই, মানে তিমিরদা, আমি বা আমার টিম যারা রয়েছেন, তারা প্রফেশনাল অ্যাপ্রোচটাতে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা। ছবিটার গল্পটা সম্পর্কে যদি কিছু বলেন যে কীরকম? হ্যাঁ, ছবিটার গল্পটা ছবিটার ওই বিষয়ে গল্পটা তো বলা যাবে না, ওটাই বললাম, গল্পটা বলতে পারবো না। মানে ছবিটা থিম, হ্যাঁ, ছবি থিম যেটা প্রথমেই রাইটার আপনার কথা বলছিল। হ্যাঁ, মানে ছবিটা শুরু হয়েছিল, আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, যে শর্ট ফিল্মটা দুটো কাপেলের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওরিয়েন্টেড একটা ছবি, প্রেমের ছবি। সেখানে আমাদের একটি কাপেলের, তার যে চরিত্র ছিল কৃষ্ণেন্দু, তার একজন বাবার ক্যারেক্টারে মিকিদাকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। মিকিদা ফাইনালি বললো যে বাবু, ব্যাপারটা হচ্ছে ভালো, একটু বড় করে বাজায় না, ব্যাস এই যে ব্যাপারটা মাথায় আমার ছবি তৈরি হওয়ার পেছনে মূল যদি কেউ খোঁচা দিয়ে থাকেন, সেটা হচ্ছে মিকিদা যদি ওই সময় না খোঁচা দিতে, তাহলে এই ছবিটা তো তৈরিই হতো না। অ্যান্ড তার বাইরে ছবিটা তৈরি করতে আমার অনেকটা সময় গেছে, বিকজ ইন্ডিপেন্ডেন্টভাবে করছি যেহেতু। ছবিটার অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা এসে পৌঁছেছি। এই ছবিটার গল্পটা যদি বলতে হয়, সেই অর্থে আমাদের সমাজে আমরা ছোটোবেলা থেকে যখন যারা আমরা দেখতে পাই, মানে যারা আমরা এই বয়সে এসে পৌঁছেছি, সেখানে কিছু ছোটোবেলায় অ্যাডোলেসেন্স লাভ আমরা প্রেমে পড়েছি, বা আমরা দেখেছি, না পড়লেও আমরা দেখে থাকতে পারি। আমরা একতরফা কাউকে ভালো লাগে, সেই বিষয়টার অভিজ্ঞতা দেখা বা শোনা বা করার মধ্যে আছে। আবার কোথাও গিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আবার বয়স্ক মানুষের মধ্যে একটা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় যে একাকিত্বতা বা একটা ট্রু লাভ যে খোঁজার বা মানে অনুভব করার যে প্রয়াসটা আমরা দেখতে পাই, এই ছবিটার জুড়ে না এই পুরো বিষয়গুলো রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেটা মিউজিক্যালি আমরা মাথার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার মানে কি মনে হয় যে এই ছবিটা কি এক্সট্রা ইউএসপি হতে পারে, যে কারণে এই ছবিটা পাবলিক আরও বেশি করে হল ভরিয়ে দেখতে পারে? প্রথমেই ধন্যবাদ যে এরকম একটা সুন্দর একটা আলোচনা তৈরি করার জন্য, এবং আমার খুব পছন্দ দুজন মানুষের সঙ্গে আমি আড্ডাটা মারছি। প্রত্যেক সিনেমায় লোক তার নিজস্ব ইউএসপি থাকে, তা আমরা কিছু কমন কথা বলবো, আমি সেগুলো বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ছবিটার মধ্যে একটা অদ্ভুত ফ্রেশনেস আছে গল্পটা বলার ক্ষেত্রে।
আর গল্পটা অনেকটা এই যে রিসেন্টলি মেট্রো ইন্দিনো মেট্রো তৈরি হলো না, অনেকগুলো গল্প একসঙ্গে তাদের পাথগুলো ক্রস করছে। এই পাথ ক্রস করার গল্প সাধারণত খুব একটা পাই না আমরা পাই কি বাংলা সিনেমায় মূলত যে চরিত্ররা থাকে লেক গার্ডেন্স থেকে গড়িয়াহাট এবং সল্টলেকের মধ্যে, এবং সন্ধ্যেবেলায় ফ্রাস্ট্রেটেড হয়ে একটু মদ খায় এবং ফ্যাবিন্ডা ডেকর দিয়ে ঘর সাজানো। এই যে জগতের বাইরে একটা জগৎ আছে, যে জগৎটাকে এক্সপ্লোর করেছে স্বরূপ, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেকগুলো ক্যারেক্টার তারা নানা টানাপোড়েন দিয়ে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে গল্পের খুব ইউএসপি। এবং আরেকটা ইউএসপি অবশ্যই যেটা বললে মিউজিক্যাল, মানে গান, এই গল্পের খুব একটা গান দিয়ে গল্পটা বাঁধা হয়েছে, তো সেইটা খুব প্রয়োজনীয় জিনিস একটা। আর সিনেমাটোগ্রাফি খুব ভালো, সবাই খুব ভালো অভিনয় করেছে, মানে অনেকগুলো কারণ আছে ছবিটাকে ভালো লাগার। আচ্ছা তিমিরদা, তোমার ঘাড়েই তো ছবিটা প্রায় বলতে গেলে, এই ক্ষেত্রে মিউজিক্যাল ফিল্ম, এবং তোমার গানটা সব থেকে বেশি মানুষের পছন্দ হচ্ছে, তো এইটা তুমি কিভাবে দেখছো? ভালো লাগছে, আমার গান পছন্দ হলে তো ভালো লাগে। মানে এক্ষেত্রে তুমি স্টার, মানে এক্ষেত্রে তুমি হচ্ছে ছবিটার মেন, মানে না তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাদের গান হচ্ছে মানুষকে হলে আনার জন্য মিলিয়ে আমরা ছোটবেলা থেকে মানে অবশ্যই একটা সিনেমার সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িত, গান সিনেমার গল্প বলছে। কিন্তু গান তো প্রথমে আমরা শুনি, সিনেমা আসার আগে তো আমরা গানগুলো শুনতে পাই। তো গান সবসময় না মানুষকে হলমুখী করে। এটা মেন স্ট্রিম, সোকল্ড মেন স্ট্রিম মুভি বা সোকল্ড কমার্শিয়াল মুভি, এই শব্দগুলো ইউজ করতে চাই না, কিন্তু এগুলোতে বুঝতে পারে লোকে, তাই বলছি। তো সচরাচর যে ছবিগুলো আমরা হলে দেখতে যাই, সেগুলো আগে গানগুলো আমরা দেখি, এবং গান ভীষণভাবে আমাদেরকে প্রথমেই একটা স্ট্যাম্প দিয়ে দেয়, এটা দেখতে যেতে হবে, এই সিনেমাটা দেখতে যেতেই হবে। তো সেই জায়গা থেকে একটা ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে। আর গল্পে সিনেমার গান অবশ্যই সিনেমার আন্ডারে থাকে, তো সিনেমার সঙ্গেই চলে সবসময়, সিনেমার আন্ডারে বলবো না, পাশাপাশি চলে। তো সেই জায়গা থেকে এইটাই আমার মানে মিউজিক্যাল মানেই যে পুরোপুরি আমাদের মিউজিশিয়ানদের উপরেই দায়িত্ব, মানে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, সেটা পুরোপুরি নয়, কিছুটা তো অবশ্যই আছে। এরকম আমরা অনেক সিনেমাও দেখেছি যেগুলো মিউজিকই নিয়ে গেছে, মিউজিকই একটা ব্লকবাস্টার করে। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম 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 আশিকি, তো আশিকি প্রথম তো মিউজিক, এগুলো হচ্ছে প্রপার মিউজিক্যাল। তো অবশ্যই মিউজিক এভাবেই জড়িত আছে, মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু মানে এই ক্ষেত্রে কি হয়, মিউজিকটা কোনো আলাদা কোনো সাবজেক্ট নয় যে এসে সিনেমাটাকে তুলে ধরছে। মিউজিকটা সিনেমারই একটা অংশ, এবং সেই পার্টটাকে কখনো কোনো সিনেমাতে অ্যাকশনটাকে গুরুত্ব দেওয়া হয়, অ্যাকশন মুভি আমরা বলি। কোনো সিনেমার ক্ষেত্রে আমরা একটা কোনো থ্রিলার মুভি, একটা কোনো কমেডি, মানে অনেক রকমের আমরা ইয়ে একটা ফোকাস, একটা স্ট্রিমে যাই আমরা। তো এই মিউজিক্যাল ফিল্মে হচ্ছে মিউজিকটা জাস্ট পাশাপাশি আছে, গল্প যেটা মিকিদা বললো, মিকিদা একদম পারফেক্টলি বলেছে যে গল্পটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে সিনেমাতে গানগুলো। এমনি গান একটা তিমিরের একটা এমনি গান আর সিনেমার জন্য গান, দুটোর অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা। সিনেমার গানের কিন্তু পারপাস হলো কি সিনেমাটাকে সার্ভ করা। আমরা সবাই স্ক্রিপ্টার দাস, মানে এখানে কিন্তু তিমির হিরো না, কেউ হিরো, শুধু স্ক্রিপ্ট হিরো। সিনেমাতে স্ক্রিপ্ট ছাড়া কেউ হিরো না, কোনোদিনও হয়নি, অতীতেও হয়নি, ভবিষ্যতে হবে না। আমাদের সবার কাজ হলো কি স্ক্রিপ্টটাকে জাস্টিফাই করা। সে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যে গান গাইছে, এমনকি শাহরুখ খান অভিনয় করে সে স্ক্রিপ্টকে জাস্টিফাই করবে। যখন সে স্ক্রিপ্ট ছাড়িয়ে এগিয়ে যায় তখন অন্য নানা ভালো বা গন্ডগোল যা হবার হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্পেশাল থ্যাঙ্কস টু মগজমারি এই পুরো ইন্টারভিউ অ্যান্ড পুরো সেলাই টিমের সাথে আমার যোগাযোগ করিয়ে দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছে মগজমারি, এবং ঠিকই বলেছেন। আচ্ছা তুমি তো তোমার এই যখন ওয়ার্কিং প্রসেসটা কীরকমভাবে বলবো, এই ক্ষেত্রে যে গানটা যেভাবে তোমার কাছে আসছে, ধরো এই যে নতুন স্টার মানে রাইজিং, তারা নতুনভাবে কাজ করছে, এবং তোমার গান গাওয়ার ক্ষেত্রে কখনো কি মানে সিনেমার গল্পটা জানা, তার প্রসেস, এটা যদি কিছু একটুখানি বল। হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ কোথায় সিনেমাতে গানটা ইউজ হচ্ছে, গানটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা মিকিদা বললো যে আমি তো সিনেমার ঊর্ধ্বে চলে যেতে পারবো না, তো আমাকে গানটা ওইভাবে জাস্টিফিকেশন থাকতে হবে আমার গানটা গাওয়ার ক্ষেত্রে, গানটা তৈরির ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সুরের ক্ষেত্রে। তো আমার একটা অ্যাডভান্টেজ ছিল এই ক্ষেত্রে, বিকজ ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর দুজনেই সেখানে আছেন, এবং ডিরেক্টর ওই দুজন মিলেই আবার গানটাও লিখেছেন। তো ছবিটা পরিষ্কার তাদের কাছে যে কোথায় গানটা ব্যবহার করা হচ্ছে, কেন শব্দগুলো লেখা হয়েছে, কি কি ভিজুয়ালাইজেশন হচ্ছে, এগুলো গান গাওয়ার আগে সেগুলো নিয়ে ডিসকাস হয়। যে ওরা যেভাবে আমাকে বলেছে যে দেখো দাদা এরকম এরকম আছে, এরকম একটা ভিজুয়ালস থাকবে, এইরকম একটা গল্পের সঙ্গে আমি এই গানটা যাচ্ছি।
তো তখন আমার 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 যেটা সুবিধা হয় যে আমার সীমাবদ্ধতাগুলো আমি বুঝতে পারি যে আচ্ছা এইগুলো করা যাবে না আর এগুলো করতে হবে। তো সেগুলো অনেক, এই ব্রিফটা যত ভালো হবে, এই ব্রিফটা যত ভালো হয়, গানটা তত বেশি ভালো লাগে সিনেমাতে দেখতে। হ্যাঁ, গানটা আলাদা করে ভালো লাগছে কিন্তু সিনেমাটা ভালো লাগছে না, এটা তো এইটা যত ভালো ইয়ে হবে, সবাই আমরা চেষ্টাই করি যে এবারে বাকিটা কি হোক, এটা ওয়ার্ক করেছে কিনা এটা তো আলটিমেটলি যারা শুনছেন দেখছেন তারা ডিসাইড করবে যে না এটা হলো না, বা গানটা আলাদা করে শোনা ভালো লাগছে, বা আলাদা করে সিনেমাটা ভালো লাগছে, গানটা জমলো না, এই যে পুরো ব্যাপারটা এইটা পুরোপুরি যারা দেখছেন তারা ডিসাইড করবে। কিন্তু এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং হয়। এটা একটা স্বতন্ত্রভাবে যে আমরা গান করি, মিউজিক তৈরি করি, যে আমার ব্যান্ড ফাকিরা হোক বা নিজে সোলো কাজ যা করছি, সেগুলোর ক্ষেত্রে আমি সর্বা বা আমরাই সর্বা, আমরা যা ভাবছি গানটাকে কোথায় নিয়ে যাবো, গানটাকে কত কিভাবে এক্সপ্লোর করা যায়, আরো বিগ করা যায়, বড় করা যায়। আর সিনেমার গানের ক্ষেত্রে কি আমার একটা বাউন্ডারি তৈরি হয়ে যায় যে এর বাইরে কিন্তু তুমি বেরোতে পারবে না, বা এগুলো তোমার মধ্যে নেই, এগুলো তোমাকে আনতে হবে। তো এইটা খুব ইন্টারেস্টিং, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই জন্য আমার ভালো লাগে আরো সিনেমা গান করতে, যে আমার অনেক কিছু জানা হয়ে যায়, নিজের ক্ষমতা আমার মধ্যে কি আছে, বা আরো কি গ্রোথ আরো দরকার, কি এখনো বাকি আছে আরো অ্যাচিভ করা, মানে আমি বলছি মিউজিক্যাল অ্যাসপেক্ট থেকে। তো সেইটা খুব হেল্প করে আমার, এই জন্য এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। একটা এমনি, আমি সরি কেন আড্ডাই তুমি বলো, আড্ডাতে যেহেতু টিমের কি প্রশ্ন সাধারণত সেটা লাগিয়ে তোরবে আমি, যে সাধারণত যখন গান গাস সিনেমাতে তখন তো আগে গানটা গাস, তারপর সিনেমা শুট হয়। এই ক্ষেত্রে তোর প্রতি অ্যাডভান্টেজ, তুই ভিজুয়াল গুলো দেখে নিয়েছিস তারপর গানটা গিয়েছিস, এটা নিশ্চয়ই অনেকটা হেল্প হয়েছে। হ্যাঁ অবশ্যই এটা হয় না, এডিটের পর গান এলে সাধারণত হয় না। এটা আমি একটু কাটবো, মানে এইখানে প্রথম গান, এই গানটা কিন্তু ভিজুয়াল তুমি দেখি না, ভিজুয়ালটা দেখিনি। হ্যাঁ, দ্বিতীয়টা দেখেছি। হ্যাঁ, এখন ওইখানে আমাদের যে ফার্স্ট বৃষ্টি দিন গানটা, যে গানটা খুব ভালো বলছে, আমরা শুধু ন্যারেট করেছি, মানে কিরকম চাইছি বা সেটা কিন্তু তিমিরদাকে কোনোভাবে, তখন তিমিরদার সাথে সেই আমাদের সেই হয় না, এখন তিমিরদার সাথে সেই ব্যাপারটা করে দিত দাদা চলো, মানে ওইটা তখন এখন ওই একটা ব্যাপার ছিল। তো তখন তিমিরদা যেভাবে জাস্টিফাই করেছে, মানে যেটা আমরা এডিট করতে করতে আরো বুঝতে পারি যে জাস্টিফিকেশন, যে ইমোশনের জাস্টিফিকেশনগুলো মজা লেগেছে। এটা সহজ ছিল আমার ক্ষেত্রে, কারণ প্রথম কথা হচ্ছে ও যেভাবে ডিসক্রাইব করেছিল যে এরকম ভিজুয়ালস থাকবে, এবং পাহাড়, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পাহাড়, এবং পাহাড় আমার ভীষণ, মানে আমি বছরের প্রত্যেক বছর 5-6 করে পাহাড়ে আমি যাই, পাহাড় আমার ভীষণ কাছের একটা ব্যাপার আর কি। আমার সেখানে গিয়ে আমার মিউজিক্যালি আমি অনেক কিছু এনরিচ হতে পারি। তো পাহাড়ের একটা ও এমন ভাবে বলেছে, আর গানের মধ্যেও এমন কিছু শব্দ আছে, তো আমার মনে হয়েছে যে আমার খুব কমফোর্টেবল মনে হয়েছিল, যে এটা আমারই জোন মনে হচ্ছে। আমি কোনোদিন তোমাকে প্রশ্নটা করিনি, একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে এই গানটার কোন লাইনটা তোমার খুব কাছের, মানে তুমি হয় না, মানে একটা গানের এই লাইন, যেমন আগের একটা গান শুনছিলাম আমরা, তখন তুমি একটা গান গেয়ে উঠছিলে না, তো আমাদের হয় না কিছু লাইন খুব ভালো লাগে, কোন লাইন দুটো বা একটা কোনটা তোমার বেশি ভালো লেগেছে? প্রথম লাইনটাই, বৃষ্টি দিন আজ শূন্য গেলি, এটা প্রথম লাইনেই গানটা আমি পুরো দেখতে পাই, পুরো মানে পাহাড়টাকে আমি দেখতে পাই, মানে এই বৃষ্টি দিন আজ শূন্য। এটা কিন্তু হয়েছিল কি জানো তো, মানে তুমি এটা কোনোদিন আলোচনা করা হয়নি, যখন গানটা তৈরি হচ্ছে সৃজনকে আমি বললাম একটা প্রেমের গান লাগবে, সৃজন ওই একটা ওই গানের একটা মিডিলে দুটো লাইন লিখে আমাকে একটা সুর শোনাচ্ছিল, ভাই সুরটা ভালো লাগছে, একদিন হয়তো বসি, এবার বসে তোর ও 4টে লাইন লাস্টের মানে সেকেন্ড দিকে, মানে শেষের স্ট্যান্জারটা ওর লেখা, আর সেবার আমি এবার উল্টো ক্যালকুলেট করে লিখতে শুরু করেছি, মানে শুধু একটা দার্জিলিং লেখা আছে তার উপরে পুরো মালটা রেডি করা, মানে তারপর লাস্টে গিয়ে ফার্স্ট লাইনটা হ্যাঁ, তো ওই জন্যই ওটা আরো প্রসেসটা উল্টো, ওই জন্য আরো পরিপক্ক, মানে এটা খুব, মানে সাধারণত কি হয় আমাদের যেমন এটা হয়েছে, আমরা শুট করার পরে গান নিয়ে ওয়ার্ক করেছি, মানে ম্যাক্সিমাম সিনেমায় কি হয় গান হয়ে যায় তারপরে শুট করতে হয়, আমরা কিন্তু উল্টো প্রসেসে গেছি, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের যেমন পেয়েছি, আমরা কিছু অ্যাডভান্টেজ আমরা নতুন কিছু ফাইন্ড আউটও করেছি, যে কিভাবে মিউজিকটা দিয়ে কিভাবে গল্পটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। অ্যাকচুয়ালি বোথ ওয়েতেই হয় এটা, মানে আমার মজা লেগেছে। কিছু জায়গায় আমি দেখেছি যে সিনেমা তৈরি করার সময় তারা একটা ডেমো ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করে নিচ্ছে, ডেমো গান তৈরি করে নিচ্ছে, সেটার উপর শুট করছে, তারপর আবার কিন্তু সিনেমাটাকে দেখে আবার ওটাকে চেঞ্জ করছে। একদম তো বোথ ওয়ে অ্যাডভান্টেজেস আছে, কন্টিনিউয়াস প্রসেস, একদম কত রকম ভাবে করা যায়, সেটাই।
ওই তুমি যেটা বললো যে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে সবাই মিলে একসঙ্গে আছে, ওই কন্টিনিউয়াস প্রসেস বলেই এটা সম্ভব হবে। একদম একদম ডেড মিডিয়াম হয়ে গেলে সম্ভব হতো না আসলে, কনস্ট্যান্ট ইনভলভ করতে থাকে তার মতো করে একটা। আমি সরি, হ্যাঁ খুব সুন্দর, না সরি বলার কিছু, খুব ভালো হচ্ছে, মানে এটা খুব র একটা খুব সুন্দর আড্ডা হচ্ছে। আচ্ছা দাদা, সাইয়ারা রিসেন্ট খুব ভালো চলছে, গানগুলো খুব তো এই ক্ষেত্রে কি সেইভাবেই ভাবা হয়েছিল যে গানটাকে আমরা প্রায়োরিটি দেবো এবং নতুন আর্টিস্টদেরকে আমরা নেব? প্রশ্নটা বেশ ভালো, কিন্তু এই ভাবনাটা না 2022-23 সাল থেকে আমার ছিল, আমরা শ্যুট করেছি। হ্যাঁ মানে না, ওনাদের ভাবনা হয়তো আরো আগে থাকতে পারে, মানে আমার বক্তব্য হচ্ছে যে আমার কোথাও মনে হয়েছিল যে না, আমি এই সিনেমাটা কেন করতে আসি, মানে যদি প্রশ্নটা যদি সেই অর্থে হয় যে কেন এই সিনেমাটা আমার করতে ইচ্ছে করলো, মানে সাইয়ারের সাথে এটা আমি কম্পেয়ার করতে কোনোভাবেই পারবো না, বা ওদের গানের প্রমোশন থেকে আমার গানের প্রমোশনে সেটা কম্পেয়ার করতে পারবো না। তো আমি বলতে পারি যেটা যেই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নটা উঠে আসতে পারে সেখান থেকেই কথাটা উল্লেখ করছি, যে ধরো এই সিনেমাটা আমি কেন বানাতে চাইছিলাম এইভাবে। আমার কোথাও মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা বানাবো, যে সিনেমায় আমি কিছু মানুষের গল্প বলবো, সেই গল্প বলার জন্য আমার ভিজুয়াল খুব ভালো দেখতে লাগবে, মানে এরকম কিছু গল্প আমি গল্পতে আমি ফ্রেম খুব ভালো দেখতে চাই, আমার গল্পে যেন একটা সুর তাল লয়ের একটা হালকা দোলন থাকে, সেটা যাতে আমি যেভাবে আমি দেখি, যেভাবে আমি আমার জীবনটাকে বা মানে একটা যে কোনো মানুষের জীবনটাকে যে ছন্দে আমি অদ্ভুতভাবে ছন্দ দেখতে পাই, একটা খুব খারাপ কন্ডিশন তার মধ্যে একটা অদ্ভুত ছন্দ দেখতে পাই, সেটা আমি মনে করেছি যে এখানে আমি দেখাতে পারি, সেই কারণে এইভাবে গল্পটা বলার ধরনটা এটাই ছিল। আদারওয়াইজ অন্য কোনো, এটা হতেই পারতো যে আমি 2টো গান রাখতে পারতাম বা 3টে গান রাখতে পারতাম বা গান রাখতেই না পারতাম, মানে এমন হতে পারতো। মানে আমার অনেক গল্প রয়েছে আমি যেখানে একটাও গান নেই, আমার একটা সিনেমার আমি যেটা বানাতে চাই সেখানে আমার কোনো বিজিএম নেই সিনেমাটাতে, আমি রাখবো না বিজিএম, আমি ঠিক করে নিয়েছি যে আমি গল্পটা অন্যভাবে বলবো, কেন সেইভাবে আমি তো বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে এই গল্প বলার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এই মানুষগুলো তো নিজেদের জীবনে একটা ছন্দ আছে, এই ছন্দর যে তালটা আছে, সুর একটা আছে, সেই সুরটা যদি আমরা এইভাবে দেখাই, মানে ওই সিনেমার স্কেপ, ওই সিনেমার গল্প বা ওই সিনেমার যে বলার ধরন, এইটার পুরো আলাদা একটা গল্প বা বলার ধরনটাই আলাদা। তো ওই দুটো আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করতে পারি না বা কোনো আঙ্গিকে কম্পেয়ার হয়ও না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার একটা গল্প বলার একটা ধরন, বা আমি এটা বলার চেষ্টা করেছি মাত্র, সেখানে যা যা তুলে আনা যায় বা বলা উচিত আমার ওই সময় দাঁড়িয়ে মনে হয়েছে তাই বলছি। হয়তো 2 দিন পরে আমার মনে হতে পারে যে আমি খুব ভুল বলেছি, কারণ আমার যেটুকু নলেজ এখন আমি মানে সংগ্রহ করার চেষ্টা করেছি, সেই নলেজ থেকে আমার মনে হচ্ছে আমার এটা বলা উচিত। কারেক্ট। আচ্ছা দাদা, এই ক্ষেত্রে নতুন স্টাররা লঞ্চ হচ্ছে, আপনি নেন না, নতুন স্টাররা লঞ্চ হচ্ছে, তো সেক্ষেত্রে এই নতুনদের নেওয়া, সেক্ষেত্রে অন্য স্টারদেরও তো মানে অনবোর্ড করা যেত, সেখানে নতুনদেরকে নেওয়া তোমার এইটার ভিতরে কি মাথায় ছিল? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। না, আমি সবার আগে নতুন স্টার পুরনো স্টার শব্দটাকে আমি ওটাই আসছিলাম অভিনেতা অভিনেত্রী। এই যে বিষয়টা না, মানে কি হয়, আমি প্রথম থেকেই মানে আলোচনার শুরু থেকেই বলছি না, আমি সমাজের একটা গল্প বলছি। মানে আমার সমাজে আমি নিজে পার্সোনালি যে আমি চাই যে প্রতিদিন জিমে যাবো, জিমে গিয়ে একদম একটা ওই হাটটা ওটা বডি তৈরি, আমি তো নিজে করি না। তাহলে আমার চরিত্রগুলো আমি কীভাবে, আমি এই জিওগ্রাফি এলাকায় বড় হয়েছি, আমার সিনেমার গল্প তো ওয়েস্ট বেঙ্গলের গল্প, ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফিতে আমি দেখতে পাচ্ছি সেই জিওগ্রাফির মতন করে আমি দেখাবো। এবার আমি আমি মানে 2টো কারণে আমার এই বড় অভিনেতার মানে উঁচু মাপের অভিনেতাদের সাথে আমার কাজ করা হয়ে ওঠেনি। তার কারণটা হচ্ছে, একটা হচ্ছে ওনাদের যে রেমুনারেশন বাজেট সেটা আমি প্রোভাইড করতে পারিনি, যেহেতু ছবিটা পুরোটাই সেলফ প্রডিউস করা। তো সেক্ষেত্রে একটা কারণ। 2 নম্বর কারণ, সেটা থাকলেও হয়তো আমি এইটাই করতাম, তার মনে হয়েছে যে আমার চরিত্রগুলোর সাথে না একে ভালো যাচ্ছে, ও কি অভিনয়টা করতে পারছে বা করার চেষ্টা করছে, তাহলে একবার ট্রাই করে দেখতে পারি। আমার কাছে নতুন মানুষকে যদি আমরা না সুযোগ দিই, তাহলে তারা কোনোদিনই চেষ্টা করবে। ধর আমি আছি নতুন, আমাকে তো বলে যে তুমি তো নতুন, কেন তোমাকে জায়গা দেবো বা কেন কাজ করতে দেবো, বলতেই পারে, সবাই বলতেই পারে। আমার মনে হয় আমি আমার করাটাকে দেখো, দেখার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে। হ্যাঁ, মানে প্ল্যাটফর্ম লাগবে, তার জন্য একটা সুযোগ লাগবে। সেই সুযোগে কেউ সদ্ব্যবহার করছে, কেউ অসদ্ব্যবহার করছে। যারা সদ্ব্যবহার তারা এগিয়ে যাবে, যারা করবে না তারা থেকে যাবে। সিম্পল ফান্ডা। মানে এখানে আর মানে ম্যাজিক নেই, মানে আর কোনো মানে ওই জাদুর ছড়ি নেই যে দিয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা নেই কিন্তু। আচ্ছা,
তুমি অনেক বড় বড় স্টার সুপারস্টার এদের সাথেও কাজ করেছো, অ্যান্ড এখন আবার এইরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রেও করছো। তো এক্ষেত্রে তোমার মানে ওই ব্রিজটা কীভাবে কাজ করে, যে মনে হয় যে না এই যে ওই ধরনের ছবিতেও আমি যেটা পেয়েছিলাম বা এই ধরনের ছবিতেও আমি সেটা পাচ্ছি, বা গল্পটা সেটা কি তোমাকে আলাদা করে মানে অ্যাডভান্টেজ দিয়েছে না বস, এইটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু আছে একটা? দেখো আমি আগেও বলেছি, আমি আবার বলছি, আমি স্টার বলবো না তোমার সামনে, আমি দুটো জিনিস দেখি যখন আমার কাছে গান আসে। আমি দুটো জিনিস দেখি, একটা হচ্ছে পয়সা কেমন আছে প্রথমে। অনেস্ট অ্যান্সার। যদি পয়সা ঠিকঠাক থাকে আমি এফোর্ট দিই, ঝাঁপিয়ে পড়ি। আর যদি পয়সা ঠিকঠাক না থাকে তাহলে কন্টেন্ট দেখি, গানটা আমার ভালো লাগছে কিনা, গানটা আমার চয়েসের গান হচ্ছে কিনা, আমি কমফোর্টেবল কিনা, বা আমার মজা লাগবে কিনা, গানটাতে আমার মনে হচ্ছে কি যে গানটা কতদূর যাবে, গানটার মধ্যে পোটেনশিয়াল আছে কিনা, আমার গাইতে ভালো লাগবে কিনা। আমার কাছে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রথম কথা হচ্ছে আমাকে সার্ভাইভ করতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে কাজ করতে হয়। তো এই দুটোর যে কোনো একটা যদি থাকে আমি তাহলে গানটাতে থাকি। ওরা যে আমাকে প্রথম যে গানটা গাইছিল সেখানে আমি ওদের যা রেমুনারেশন বলেছি ওরা আমাকে তাই দিয়েছে, এবং প্রশ্ন করেনি, কোনো রকমের বার্গেনিং নয়, কিছু না। হ্যাঁ দাদা এটা তুমি চাইছো, ঠিক আছে এটাই তুমি পাবে, আমরা ইন্ডিপেন্ডেন্ট করছি, তুমি একটু কমিয়ে দাও, এসব ওরা কিছু বলেনি আমাকে। তো এটা আমার খুব ভালো লেগেছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে, এত কষ্ট করে করছে। তো আমার গানটাও ভালো লেগেছিল। সব আমি ওদের বলেছিলাম যে আমি এটা সচরাচর নিয়ে থাকি। আমি ভেবেছিলাম হয়তো বার্গেনিং করলে আমার গানটা যেহেতু ভালো লেগেছে হয়তো মেবি কমেও যেতে পারতো, কিন্তু ওরা বার্গেনিং করেনি আমার সাথে। এটাও আমার খুব ভালো লেগেছে, এবং তারপরে ওদের সাথে আমি যুক্ত হই এবং ওদের কাজকর্ম দেখি। তারপর তো আমি নিজেই এটা আমি সব ক্ষেত্রেই আমার হয়, আমার যদি কাজ ভালো লাগে, আমার যদি অ্যাম্বিয়েন্স ভালো লাগে, কাজটা আলটিমেটলি কি হলো, সেটা হিট হবে কি না হবে এইটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমি জানি যে আজ থেকে 5,000-6,000 বছর পরে এখানে আমরা কি করেছি কোনো হিসেব নেই, তার থাকবে না, ঠিক আছে। মহেঞ্জোদারো হরপ্পা থেকে ভালো গান গাইতো তুমি কি জানো না। তো সুতরাং আজকে আমি এখানে কি করে গেলাম, কত বড় স্টার হলাম, কত বড় কোন স্টারদের সঙ্গে গান গাইলাম, এটা ম্যাটার করে না কোনো। আজ থেকে 10,000 বছর পরে ভুলেই যাবে, পৃথিবীটাই হয়তো অন্যরকম হয়ে যাবে, থাকবেই না, মানুষজনই হয়তো থাকবে না। তো কিছুই রেখে যাবার নেই। আমার কাছে ওই জন্য প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যে কাজ করছি আমার মজা লাগছে কিনা, এই কাজটা আমাকে এনহ্যান্স করছে কিনা, আমি কি একটু বেটার ফিল করছি কাজটা খুব মজা লাগছে করতে। এবং যেটা বললাম আমাকে যে সার্ভাইভও করতে হবে, মজা শুধু লাগলেই তো আমার পেটে খাবারও দিতে হবে। তো এই দুটো অ্যাসপেক্ট আমি দেখি, আমার কাছে খুব সিম্পল এই ব্যাপারটা। ওই জন্য স্টার মানে আমি জানি না, স্টার বলছো ঠিক আছে, তুমি বলছো ভালো, স্টার অনেকদের সাথেই আমি কাজ করেছি এবং আমার সৌভাগ্য হয়েছে খুব বড় বড় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করার এবং বড় বড় সিনেমাতে কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রেও আমার এই জিনিসটাই থাকে, এই অ্যাপ্রোচটাই থাকে। আমার এই অ্যাপ্রোচটা মানে সে একটা নতুন ছবি কেউ বানালেও থাকে, কেউ পুরনো ছবি বানালেও থাকে। হ্যাঁ অবশ্যই যদি আমাকে আবার কিছু কিছু জায়গাতে এগুলোর এক্সেপশন আছে, যদি আমাকে ইন্দ্রজিৎ দাশগুপ্ত একটা গান গাইতে বলেন তখন আমি কোনো কিছুই দেখি না, তখন আমি চুপচাপ চলে যাই স্টুডিওতে। আমাকে পয়সা দিল কি না দিল, গানটা কেমন, আমি কিচ্ছু দেখি না। কারণ আমি জানি যে আমি আইডির সাথে কাজ করলে আমি একটা কিছু ঝোলা করে নিয়ে ফিরবো বাড়িতে। এই যে 2 ঘন্টা যে আমি স্টুডিওতে কাটাবো, আমি অনেক কিছু নিয়ে ফিরবো। তো সেক্ষেত্রে আমি ওগুলো দেখি না। এক্সেপশন জিৎ গাঙ্গুলি যদি আমাকে ডাকেন, তো আমি জানি যে আমি একটা কিছু নিয়ে ফিরবো। অনুপম রয় হোক, জিৎ গাঙ্গুলি হোক, রূপম ইসলাম হোক, এরা যদি আমাকে কখনো যদি কোনো সুযোগ দেন, আমি জানি এখান থেকে আমি কিছু একটা নিয়ে ফিরবো। তো সেক্ষেত্রে মানে কিছু না কিছু একটা আমার চাই, কিছু না কিছু আমার একটা চাই। তো সেইটা আমি ওইভাবেই দেখি। এবার ওই রকম কোনো ব্যাপার নয় যে স্টারদের সাথে কাজ করা নতুন, আমি নতুন পুরনো এরকমভাবে দেখি না। আমার যখনই কেউ বলে যে তুমি অনেকদিন ধরে কাজ করছো বা এটা করছো, তখন আমার কেমন ভয় লাগে যে আমি আর নতুন নই, আমি আর আমার বোধহয় যৌবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি বোধহয় বুড়িয়ে যাচ্ছি। তো ওগুলো একটু ভয় লাগে আমার, ওই জন্য আমি ওগুলো একটু জোর করেই অ্যাভয়েড করি এবং আমি বিশেষ করে নতুনদের সাথে আরও বেশি করে কাজ করার চেষ্টা করি, যাতে আমার মধ্যে থেকে নতুনটা না চলে যায় আর কি। আচ্ছা, নতুন হিসেবে ডিরেক্টরের ভিতরে কি দেখলে তুমি, যেটা মনে হলো যে হ্যাঁ এটা খুব ভালো লাগলো এই ছবিটা? ওর একটা অদ্ভুত এনার্জি আছে, যে এনার্জিটা সবাইকে মানে টানে ওর দিকে, যেটা মিকিদার মধ্যেও আছে। মিকিদার সঙ্গে কাজ করার জন্য আমরা মানে ছটফট করি, মানে ইনফ্যাক্ট ও বলবে সেটাও, আমরা একটু আগে ওটা নিয়ে আলোচনা করছিলাম। মিকিদা একটা নতুন ভাবনা ভেবেছে, তা আমরা ঝাঁপিয়ে পড়েছি যে যেভাবেই হোক আমরা করবো কাজটা। আমরা অন্য কিচ্ছু ভাবতে চাই না, যেটা বললাম তোমাকে। কারণ ওই মিকিদার কাছ থেকে পাওয়া ওটাই, যে আমি জানি আমি ব্যাগ ভর্তি অনেক কিছু নিয়ে ফিরবো। তো ওর ক্ষেত্রে ওই ব্যাপারটা, ওর একটা অদ্ভুত এনার্জি আছে, যে এনার্জিটা আমি দেখেছি যে ওই এনার্জিটার জন্যই বাকিরা ওর সাথে সেটে আছে একদম।
মানে একটা চুম্বকের মতো ওর সাথে আটকে আছে, অনেক ওঠা নামা ঝড় ঝাপটা চলছে, তারপরেও ওকে কিন্তু কিছু লোক কিন্তু আঁকড়ে ধরে রেখেছে, এবং সেটার মধ্যে আমিও এক লোক হয়ে গেছি যে না আমি আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার আমার ওর সঙ্গে থাকলে আমার আমার মনে হচ্ছে আমার কোমরের ব্যথাটা একটু কম, ওর সঙ্গে থাকলে আমার মনে হচ্ছে আমার স্ট্রেস জীবন একটু কম, ওর সঙ্গে থাকলে আমার মনে হচ্ছে একটা নতুন গান আবার তৈরি করা যেতে পারে। তো এইরকম এনার্জি যার মধ্যে আছে তো তার সঙ্গে থাকতে ভালো লাগবে। এবারে আমি জানি না ওর কাজ কেমন হয়েছে, আমি সরাসরি বলছি আমি দেখিনি সিনেমাটা খুব খারাপ হতে পারে, খুব ভালো হতে পারে, খুব মাঝারি হতে পারে, আমার কাছে ম্যাটার করছে না। আমার কাছে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, আমার ওর সঙ্গে থাকতে ভালো লাগছে, ওর সঙ্গে থেকে কাজ করতে ভালো লাগছে, ব্যাস আমি ওর সঙ্গে করবো কাজ, এইটা করেছি। যদিও পরে আমাকে অ্যালাউ করে আমি আবার ওর সাথে থাকবো, আবার কাজ করবো। আচ্ছা, নতুন ডিরেক্টর আসা মানে নতুন ভয়েস উঠে আসা, সেখান থেকে দাঁড়িয়ে এখন চলছে দেখা যাচ্ছে খুব শার্প ছবি, খুব টাইট ছবি। তো সেলাইয়ের ক্ষেত্রে সেটা কীরকমভাবে এডিট প্যানেলটা কীভাবে মাথায় চলছিল বা কীরকমভাবে প্ল্যান হয়েছে আর কি? এই এডিটের বিষয়টা বললে আমাদের প্রথমে বলি যে ছবিটাতে অনেক কটা গল্প রয়েছে, তো মানে সেই গল্পটার মানে প্রথম যে প্যানেলটা তৈরি হয়েছিল সেটা 2 ঘন্টা 45 মিনিট মতন হয়েছিল, বড় ছবি অনেকটা। তো সেটা আমরা কেটে কুটে 2 ঘন্টা 17 মিনিট জানালো। ফাইনালি আমাদের এই ছবিটা এডিট করেছেন বাই দ্য ওয়ে প্রণয় দাশগুপ্ত, যিনি বিখ্যাত ছবি, প্রণয় দাশগুপ্ত বিখ্যাত ছবির এডিটার। তো তার সাথে যখন লাস্ট দিন আমি বসলাম প্যানেলে, আমার এখনও মনে আছে রাত্রি আমরা 4টে অবধি কাজ করেছি। সেদিনটা ভুলবো না, আমরা 19 মিনিট কাটা হয়েছে ফাইনাল, যে 19 মিনিট আমরা কোনোভাবে কাটতে পারছিলাম না। মানে এই যে এডিটের ম্যাজিকটা প্রণয় দাশগুপ্ত করিয়ে দেখেছেন। তো আমার মনে হয়েছে যে এখন যেখানে আমরা আছি বেশ টাইট জোনেই আছি, মানে এই মানে বোর হওয়ার আমি এইটুকু বলতে পারি যে বোর হওয়ার সুযোগ হয়তো খুব একটা কেউ পাবে না। মজা আছে, মানে ছবিটার বেশ একটু বেশ উঠা পড়া মজা আছে, গানগুলো শুনতে শুনতে ভালো লাগে। মানে গানগুলোর যে জার্নিগুলো আছে সেই জার্নি, ওই ঢেউটা দেখতে পাওয়া যায় ছবির মধ্যে, একটা ঢেউ আছে এইটুকু বলতে পারি। যে ঢেউ দেখার জন্য তো আমাদের সমুদ্রে যেতে হয়, ছবি দেখতে আসতেই হবে। আচ্ছা, সেলাই থেকে বেরিয়ে লাস্ট আমি স্মিতদাকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এটা আমার মানে ছোটবেলা থেকে তোমার যে গানটা শুনে বড় হওয়া সেটা হচ্ছে ছোটবেলা থেকে ওর ছোটবেলা মানে আমি বুড়ো হয়ে গেছি। এই না সেটা না, মানে আমি বুড়ো না, বাট তোমার যে গানটা শুনে বড় হওয়া সেটা দুই পৃথিবী, একটুখানি বলো না জার্নিটা, মানে কিভাবে সেটা হয়েছিল, মানে আমরা তো কেউ এটা জানি না কখনো। দুই পৃথিবী অদ্ভুতভাবে পাওয়া। আমি তার আগে একটা গান গেয়েছিলাম 033 সিনেমাতে, চন্দ্রবিন্দুর মিউজিক ডিরেকশন ছিল, শ্রীজাতদা লিখেছিলেন, অন্য কোথাও চল। তো তার আগে একটা ব্যান্ড কম্পিটিশনে এসেছিলাম, যেখানে আমাদের মেন্টর ব্যান্ড ছিলেন চন্দ্রবিন্দু 2006 সালে। তো তখনই আমাকে উপলদা বলেছিলেন যে যদি কোনোদিন, আমরা তো নিজেদের গান নিজেরাই গাই, নিজেরা তৈরি করি, যদি কোনোদিন অন্য কোনো কাজ পাই, কোনো ডিরেকশনের কাজ পাই, কোনো সিনেমার হোক বা অন্য কোথাও, তো তোর গলাটা ব্যবহার করব। তো সেই 2006 পরে 2010 ডাক আসে গোপালদার, যে একটা সিনেমার আমাদের প্রথম সিনেমা, তোকে বলেছিলাম মনে আছে তো, তুই চলে আয়, তুই গাইছিস তো এখনো গান? হ্যাঁ গাইছি। তো তখন আমি চলে আসি এবং অন্য কোথাও চল গাই। তারপরে যেটা হয় যে উপলদা এবং টেনিদা, যে মিক্স মাস্টারিং ইঞ্জিনিয়ার, চন্দ্রবিন্দুর গান উনি প্রচুর গান উনি মিক্স মাস্টার করেছেন, এবং মুম্বাইতে উনি এস্টাবলিশড একজন মানুষ। তো ওনারও আমার গান খুব ভালো লাগতো। তো এই গানটা প্রবাবলি দুই পৃথিবী, উনি আবার জিদ্দার খুব ক্লোজ। তো এই গানটা নিয়ে একটা ডামাডোল চলছিল, কারণ অনেককে দিয়ে গাওয়ানোর কথা ছিল। সেই সময় একটা ভাইরাল ফিভার হচ্ছিল মুম্বাইতে, সবারই ওই ফিভারে সবাই ছিল। তো গানটা তাড়াতাড়ি ডেলিভারি করার ছিল। তো জিদ্দাকে তখন জিদ্দা এরকম চন্দ্রবিন্দুর নতুন গান, সিনেমার গান রিলিজ হয়েছে, সেগুলো শুনতে শুনতে তো এই গানটা অন্য কোথাও চলটা শুনেছেন, শুনে বুঝে এর গলাটা তো একটু অন্যরকম, একে দিয়ে যদি গাওয়াই। আর দুই পৃথিবী এবং অন্য কোথাও চল হচ্ছে নদীর এপার আর ওপার, হ্যাঁ একদম মানে সফট সুদিং একটা গান। আর দুই পৃথিবী হচ্ছে একদম হার্ড, তো এনার্জি একদম ফুল পাওয়ারফুল গান একটা। তো বলেছিল, টেনিদা বলেছিল যে এটা কি ঠিক কাস্টিং হবে, মানে এরকম গায়ে ও কি ওটা বলছে, একবার দেখি না করে একবার ওর সাথে কথা বলি। তো টেনিদা আমাকে ফোন করে বলে, তোকে জিৎ ফোন করবে, তুই একটু কথা বলিস একটা গানের ব্যাপারে। কোন জিৎ? যেটা হয়, আমি আসানসোলে একটা জায়গাতে বসে আছি, ব্যান্ড করছি, টুকটুক কাজ করছি। কোন জিৎ? তুই কটা জিৎকে চিনিস?
জিৎ গাঙ্গুলি বলছে হ্যাঁ তোকে ফোন করবে একটা গানের ব্যাপারে। যেটা হয় আমি খুবই নার্ভাস এবং উত্তেজিত দুটোই আর কি, যে কি হঠাৎ একটা গান জিৎ গাঙ্গুলি এরকম। তো উনি আমাকে ফোন করলেন যে বাবু তোর একটা গান পাঠাচ্ছি, তুই রেডি কর, 2 ঘন্টা পর ফোন করছি। আমি রেডি কর মানে আমি বুঝতে পারছি না, বলছি গানটা তুলে রাখ, তোকে ফোন করছি 2 ঘন্টা পরে। পৃথিবীর উনি ওনার ডেমো গাওয়াটা পাঠালেন, আমি গানটা যেটা হয় তাড়াতাড়ি তুলে রেডি করে রাখলাম। আর এত তাড়াতাড়ি গান তোলার অভ্যেস নেই, কারণ আমরা একটা গান নিয়ে দীর্ঘদিন চর্চা করি, তখন তো এইভাবে তাড়াতাড়ি গান তোলার অভ্যেস আসেনি তখনও সেভাবে। তো যেটা হয় তাড়াতাড়ি গানটা তুলে মোটামুটি একটা জায়গায় দাঁড় করি। তো উনি আবার 2 ঘন্টা পর ফোন করে বললেন রেডি আছিস? হ্যাঁ। বলছে একটু গা গানটা। ফোনে গাইলাম গানটা, বললো আচ্ছা তোকে আমি আবার ফোন করছি। ঠিক আছে। আমি এবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। পেরিয়েছি 8 ঘন্টা পর আবার ফোন, আছিস গানটা শোনাতে পারবি? তখন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি, একদম মানে অদ্ভুতভাবে বাজে গাড়িটা দাঁড়ি করিয়ে আনলাম। হ্যাঁ দাদা আমি 5 মিনিটে শোনাচ্ছি। বলছি এক্ষুনি শোনাতে হবে, 5 মিনিট নেই টাইম। ঠিক আছে, সাইড করলাম গলির মধ্যে, ওখানে দাঁড়িয়ে ফোনে আবার গানটা শোনালাম। লোকজন দেখছে ফোনে আমি চিৎকার করে গান গাইছি। ঠিক আছে, তো ওই শোনা হলো, বলে বাহ খুব ভালো লাগছে, তোকে আরেকবার ফোন করবো। ঠিক আছে। আমি আবার এবার আমি দেখলাম যে না, বাড়ি থেকে বেরোনো যাবে না। আমি বাড়িতে বেরিয়ে এসে ঘরে ঢুকে এসে কুল এডিট করতে, তখন জিদ্দার ভয়েসটা রিমুভ করে ট্র্যাকটাকে রেডি করে রাখলাম, যে এবার শোনাতে বললে ট্র্যাকটা পিছনে চালিয়ে শোনাবো। আবার জিদ্দার সন্ধ্যেবেলা থেকে ফোন করলেন, ফোন করে না ওদিন উনি ফোন করেননি, তার পরের দিনও ফোন করেন। তাহলে বোধ হয় হলো না এটা। ঠিক আছে, এটা তো উনি তো শুনলেন আমার গানটা, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আবার ঠিক 3 নম্বর দিন ফোন করলেন, বাবু আরেকবার গানটা শোনা, এখন প্রডিউসার রেকর্ডিস্ট সবাই বসে আছে, একটু সবাই শুনবে গানটা। তা আমি বললাম যে আমি কি ওই ট্র্যাকটা চালিয়ে -1 চালিয়ে, তুই ট্র্যাকটা পড়েছিস -1? হ্যাঁ। আমি গানটা শোনালাম এবং শোনাবার পরে ওদের তোকে ফোন করছি দাঁড়া। আবার একটা টেনশন, কি হচ্ছে কি হবে। তো তা মিনিট 15 পরে উনি ফোন করলেন, বললে তুই চলে আয়, পরশু দিন চলে আয়, আমরা ডাব করবো। তারপরে স্টুডিওতে গিয়ে গানটা ডাব, স্টুডিওতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমি অনেকক্ষণ ধরে গানটা গাইছি, যেটা হয় মানে কেন জিৎ গাঙ্গুলি আর কি। আমি যখন প্রথমে স্টুডিওতে গেছি প্রচন্ড নার্ভাস, কারণ জিদ্দা এসছে, মানে জিদ্দা ভাবছি কি করবো, আমি তো বুঝতেই পারছি না। আমি বসার পরে ওনার আসানসোলের সঙ্গে একটা সম্পর্ক আছে, ওনার ওয়াইফ অনেকদিন আসানসোলে ছিলেন। তো আসানসোলে আচ্ছা জানিস তো আমি গেছিলাম এই করে, উনি প্রায় 1 ঘন্টা আমার সাথে গল্প করলেন। হ্যাঁ মানে, এবং ওই সময়টা উনি দিলেন আমাকে, এবং আমাকে রিল্যাক্স করে দিলেন। উনি কিন্তু বললেন না একবারও যে তুই নার্ভাস হোস না বা টেনশন নিস না, এগুলো কিচ্ছু বলার দরকার পড়েনি। উনি শুধু আমার সঙ্গে আড্ডা দিলেন 1 ঘন্টা। তারপরে স্টুডিওতে গিয়ে গাইতে উনি একটাই ব্রিফ দিয়েছিলেন যে বাবু এটা তো জিৎ আর দেব যাচ্ছে, তো একটু হিরোর মতো করে গাইতে হবে, তোর একটু ফিমেল হয়ে যাচ্ছে, একটু মিষ্টি করে গাইছে। হ্যাঁ নরম হচ্ছে, তো এই নরমটা করা যাবে না, মনে হচ্ছে এটা কেউ মানে ফিমেল প্লেব্যাক মনে হচ্ছে, মেল প্লেব্যাক মনে হচ্ছে না। আচ্ছা এরকম ব্যাপার। তো তখন আবার করলাম, তো হলো, খুব আশীর্বাদ করলেন। তারপরে এটা একটা অমুক গল্প শুনলাম, দারুণ একটা সৃষ্টি অ্যাকচুয়ালি। তো এখনও তোমার এই গানটা না রীতিমতো আমরা ওইভাবে তিমির বিশ্বাস নাম 2 পৃথিবীর গান, মানে এরকম একটা গান। তারপরে আমরা পরে গিয়ে কে গিয়েছে কি বৃত্তান্ত এইভাবে জানতে পেরেছি। তো থ্যাংক ইউ দাদা, এই সুন্দর একটা গল্প। এইরকম শুটিং ফ্লোরে এরকম কিছু গল্প শোনা তো তিমিরদা তো প্রচুর ট্র্যাক রয়েছে, মানে এত ভালো ভালো কিছু সৃষ্টি রয়েছে তিমিরদার, সেগুলো তো শুটিং ফ্লোরে নিশ্চয়ই এরকম, শুটিং ফ্লোর কেন সরি তোমাদের মানে যখন গান রেকর্ড হয়েছে তখন নিশ্চয়ই এরকম আড্ডা বা এরকম গল্প কিছু হতো। তিমিদের সাথে একটা তো হয়েছিল বলা যাবে না, রিসেন্টলি যেটা হচ্ছে সেকেন্ড গানটা নিয়ে, ওটা বলা যাবে না, ওটা এক্ষুনি বলা যাবে। হ্যাঁ, আমার ওই সেকেন্ড গানটা নিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। একটা গান অলরেডি তিমিরদার সাথে একটা গান হয়ে গেছে, তিমিরদার আমাদের রেকর্ড হয়ে অনেক দিন হয়ে গেল। তারপরে আমরা বেসিক্যালি আমার একদিন তিমিরদার কাছে মিক্স মাস্টার করার জন্য তিমিরদার কাছে ফাইল থাকে, তো সেই মিক্স মাস্টার দাদা বলে আমি করে দিচ্ছি, দেখ কেমন লাগে। আমি গিয়ে শুনে বেশ ভালো লাগে। সেদিন অনেকটা কথা হয়, কথা হতে হতে তিমিরদাকে বলি যে তোদের কী গান আছে শুনি, সব কটা শোনানো হয়। বাহ এটা ভালো, এটা ভালো, এটা ভালো, বেশ মজা হচ্ছে। তো এই গানটা কে গাইছে না, এই গানটা একজনকে তার জন্য রাখা আছে, তো তার জন্য আমি 1.5 বছর ওয়েট করছি, উনি আমাকে কমিট করেছেন।
তো আমি নামটা এক্ষুনি নিতে পারবো না এখানে। তো তো বিষয়টা যেটা হয় সেটা বলে, ঠিক আছে তুই আমাকে একটু দিবি, আমি একটু ট্রাই করে দেখি না কেমন লাগে। আমরা হ্যাঁ তোমার কাছেই তো এসেছিলাম, কিন্তু বিষয়টা উনি হ্যাঁ করে দেওয়ার পরে তোমাকে বলা হয়নি। তো যেটা হয় আর কি। তো আমার কোথাও মনে হচ্ছে যে আমি যেটা যেই গানের যেই টেক্সচারটা চাইছিলাম সেটা আমি তিমিদার থেকেও পেতাম। আর ওখানে মানে আমি চাইছিলাম দেখি টেস্টটা দেখি, মানে আমি এমনি বলতাম যে তুমি একটা কাজ করো না, তুমি গানটা করো, মানে আমি শুনবো তোমার গলায়। বলে হ্যাঁ আমি তাহলে করি চল। এবার একদিন যায়, 2 দিন যায়, 7 দিন মতন যায়, তো তিমিদা ভেবেছে হয়তো পরে করতে হবে। এখন আমি ভেবেছিলাম যে এটার একটা, ওরা তো বলেইছে একজনকে আমার একটা ভার্সন অ্যাটলিস্ট থাকুক। আমি তো বলেছিলাম যে একটা ভার্সন রাখ, আমার অসুবিধা নেই, তুই যাকে দিয়ে গাওয়াচ্ছিস, হ্যাঁ তুই আমার একটা ভার্সন। বিষয়টা হচ্ছে এটা যে আমি বললাম ঠিক আছে, বলে আমি বৃহস্পতিবার ফিরছি, আমার ফিরে আমার রিহার্সাল রয়েছে, ঠিক আছে তারা আজকে আর বসা হবে না। হঠাৎ দেখি একটা 36-37 মেসেজ, শোন এই গানটা না গিয়ে উঠলাম। ওকে আলাম, তুমি যদি বলো এখন যদি হয়, না হলে কালকে কখন সময় হবে বলো, তাহলে গিয়ে একটু শুনতে চাই, মানে যদি তোমার সিস্টেমে বসে শোনা যায়। তুমি তো সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে, তো মানে সাউন্ড সিস্টেম অসাধারণ। তো আমি বললাম যে শুনতে চাই, বললো তো কতক্ষণ লাগবে। আমি দেখলাম যে 24 মিনিট দেখাচ্ছে, আমি যেখানে থাকি আমার স্টুডিও থেকে তিমিদার স্টুডিও। তো আমি বললাম যে তাহলে চলে আয়। আমি গিয়ে পৌঁছাই, সব কিছু মিটিয়ে 2:10-15-20 এরকম কিছু রাত 2-3 এরকম হবে। হ্যাঁ, তো তারপরে গানটা শুনে আমি 15 মিনিট, মানে আমি 1.5 বছর ধরে ওই গানটা বেসিক্যালি আমরা কোক স্টুডিওতে আমরা অ্যারেঞ্জ করিয়েছি, কোক স্টুডিও বাংলা থেকে আমরা অ্যারেঞ্জ করি, যেমন শুভেন্দু দাস শুভ অ্যারেঞ্জ করেছে। তো গানটার পেছনে আমার অনেকটা, গানটা আমার লিখতে 1 মাস লেগেছে। আর গানটা অদ্ভুতভাবে লেখা হয়েছে, সেটা হচ্ছে আমি স্কুটি চালাতে খুব ভালোবাসি, তো আমি স্কুটি চালাতে লিখেছি গানটা। মানে হয় না একটু মানে এদিক ওদিক ঘুরতে লেখা গানটা, মানে গানটা 1 মাস লেগেছে আমার লিখতে। সুর করতে অনেকটা সময় লেগেছে, যিনি করেছেন অনেকটা সময় নিয়েছেন। তো এই সময়ে গিয়ে না আমার লেখালেখি মানে এই রাস্তায় বেরোলে একটু বেশি ভয় পাই আর কি, মাথায় লেখে আর কি। হ্যাঁ মাথায় আমি স্কুটি চালাতে কিভাবে লিখবো, পুরো মাথায় চলে। তো ওই 2:30 থেকে 6:30-7:30 হয়ে গেছিল, আমরা কেউ টের পাইনি। ওই গানটার যে এক্সপেরিয়েন্সটা আমি যেটা পেয়েছি, মানে রিপিটে শুনে গেছেন। হ্যাঁ আমি অনেকবার শুনেছি, গানটা নিয়ে আমরা গানটার ও যেটা ও অনেকদিন ধরে গানটাকে নিয়ে লড়াই করেছে, গানটা পার্টিকুলার চাইছিল কাউকে দিয়ে গাওয়াতে, এবং সেটার জন্য খুব পরিশ্রম করেছে। এবং অনেক দিন ধরে গানটাকে নিয়ে একটা প্ল্যানিং হয় না, যে এই গানটাকে খুব যত্ন করে তৈরি করবো, সেটা ও করেছে দীর্ঘদিন ধরে। এবং যখন গানটা ফাইনালি হয়েছে, এবং ওর মনে ও আমাকে একটা কথাই বললো যে আমি যেরকম জিনিস চেয়েছিলাম তুমি ওটাই করেছো। আমরা ডিরেক্টর খুশি, মানে আমিও খুশি। তো এবারে ও নস্টালজিক হয়ে যে এই গানটার সাথে যে ওর যে একটা দীর্ঘদিনের যে একটা এতদিন ধরে একটা জার্নি, এটা ও এবার বলতে শুরু করেছে। বিকজ ওর একটা রিলিফ হয়েছে, ওর একটা জিনিস, একটা শরীরটা মানে ছেড়ে দিয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা বলতেই থাকছি, বলতে আমার এত ভালো লাগছে শুনতে পুরো জার্নিটা। ওই জার্নিটা একটা অদ্ভুত একটা জার্নি ওদিন হয়। অ্যান্ড তিমিদা কিভাবে গেয়েছেন সেই প্রসেসটা আমার কাছে আরো বেশি মজাদার। জানি না এটা বলা উচিত হবে কি। হ্যাঁ, এটা বলতে সকালবেলা ভোর 4টের সময় তিমিদা আসানসোল থেকে বেরিয়ে এখানে এসছেন। অলরেডি 2টো রিহার্সাল ছিল, সেটা শেষ হয়েছে, বাড়ি ফিরেছে রাত্রি 10টা-11টার সময় বাড়ি ফিরেছে। তারপরে প্রচণ্ড টায়ার্ড, খেয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছে, গিয়ে দিয়ে একটু এই তো টায়ার্ড, মানে রিয়েলাইজ যে আমার গানটা যেই ঘরানার গান, তো মনে হচ্ছে এই টায়ার্ড শরীরে একটা পান গলা মুখে দিয়ে মানে যাতে আওয়াজটাকে ওই ট্রিটমেন্ট করা যায়, সেই ক্যালকুলেশন করে কোথায় আমি কি ট্রিটমেন্টে দেবো। মানে গানটার মধ্যে এতটা ওঠাপড়া আছে ঢেউয়ের, মানে এটা আমি বলবো যে সিনেমা রিলিজের পরে আমরা ইন্ডিভিজুয়ালি গানটা আমরা রিলিজ করবো, মানে সিনেমায় অলরেডি রয়েছে গানটা, আমরা রিলিজ করব গানটা আলাদা করে একটা ভালোভাবে রিলিজ করার প্ল্যান করছি। তো মানুষ শুনে আমি এটা ক্লেম করতে পারি যে এই ধরনের গান লাস্ট 1 ডেকেডে এই ধরনের গান এইভাবে কেউ গায়নি। 1 ডেকেড আমি এটা ক্লেম করতে পারি, মানে এটা জাস্ট বিকজ তিমিদা ওই ট্রিটমেন্টটা ভেবেছেন। হ্যাঁ, ওটা ও আমাকে বলেছিল যে একটা তোমার গলার মধ্যে যে মাঝে মাঝে একটা ক্র্যাক আছে, একটু গলাটা তোমার হাস্কি, ওইটা না, ওই যে পেনটা আছে, তুমি ওইটাকে একটু গানটার মধ্যে রাখার চেষ্টা করো। ওই যে ও খুব সুন্দর ব্রিফ দিয়েছিল, এবং যাকে দিয়ে গাওয়াতে চাইছিল আমি বুঝতে পারছিলাম যে ও কেন তাকে দিয়ে গাওয়াতে চাইছে, সেটা আমার মাথাতেও ছিল সেটা।
এবং যে গাইডটাও আকাশ খুব সুন্দর গেয়েছিল। আমাদের গাইড গিয়েছে মনোময় কাকুর ছেলে আকাশ ভট্টাচার্য, ও খুব সুন্দর গেয়েছে, ও দারুণ গেয়েছে ও গানটা। তো সব মিলে আমার ওই দিন আমি ওকে বলেছিলাম যে আমি রাতে গাইতেও পারি নাও গাইতে পারি, আমার টায়ার্ড লাগছে, আমি মেবি কালকে গাইবো। ও বলে ঠিক আছে, তুমি যখনই গাও আমাকে তুমি মেসেজ করো যে আমার গাওয়া হলো। তো রাতে ঘুমোতে যাওয়ার আগেই মনে হয়েছে যে আমার শরীরটা যেরকম ভাবে অবস্থায় আছে, একদম ড্রাউজি একটা অবস্থায় আছে, এবং গলাটাও আমার খুবই ক্র্যাকি সাউন্ড করছে। হ্যাঁ, আমার মনে হলো যে এটা যদি করি এবং এটা খুব এবং যদি আমার টেক্সচারটাকে যদি আমি একটু দানা আনতে পারি, তো সেটা পান খুব হেল্প করে। তো আমাদের নেতাজি নগরের একটা পানের দোকান আছে, যেখানে আমি রাতে 1টা অবধি ওখানে পান পাওয়া যায়, ওখান থেকেই পান খাই আমি। তো আমার মনে হলো যে যাই আমি, তাহলে আমি গেলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পান নিয়ে এসে পান খেয়ে মুখে পানটা রেখে আমি এটা দারুণ বলবো। এইভাবে গান করা যাবে না। আমরা মানে গান করার জন্য অনেক প্রসেস আছে, এই প্রসেসটা হয়তো কেউ গানটা শুনলে বুঝতে পারবেন না। এই প্রসেসটা ইমাজিন করা তো দূরের কথা, মানে এইভাবে গানটা তৈরি করা হয়েছে, মানে প্রসেসটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলে যে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। যে আমি খুব কম এক্সপ্লোর করেছি এই বিষয়গুলোতে, মানে এই মিউজিক বলো সিনেমা বলো, বাট আমার যেটুকু এক্সপ্লোর করেছি তার আমার দেখা এটা একটা গল্প, মানে গল্প হয়ে ওঠা একটা গল্প। হ্যাঁ, বেশ মজা। একটা কথা বলি, সেটা হলো যারা তিমিরকে চেনে তারা জানবে তিমি মানুষটা এরকম, ও যদি কোথাও একটা ইমোশনাল কানেক্ট খুঁজে পায়, ও বাকি কোনো হিসাব রাখে না। ওসব বলছে সব বাজে কথা, ওই একদম হিসাবি ছেলে নয়। কারণ আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি, আমার সঙ্গে আমরা কাজ করেছি। ওটা অসম্ভব অন্য রকমের, অন্য মনের মানুষ একটা। এইটাই এখন খুব অভাব চারদিকে, তার জন্য তিমি স্পেশাল। তো যখন ওই জাস্ট আমি বাজ করে বলছি, যখন এই আলোচনা হয় গানটা নিয়ে, আমি বলি তিমির সঙ্গে ইমিডিয়েটলি কথা বল। তারপর দেখ সিনেমা করার জন্য দায়ী এই মানুষটা। হ্যাঁ, ওর নাম সেই জন্য স্বরূপ নিকিদা বলেই সেভ আছে আমার এখনো, মানে প্রথম ওর নিকিদার রেফারেন্সেই ফোন করেছিল। তারপরে আমাকে জোর করে এই চরিত্র করার জন্য ছবিতে, এটা ইম্পর্টেন্ট চরিত্র। আমি যে কি খুশি হয়েছি মিকিদা, এক্স্যাক্টলি মিকিদাকে যে আমরা আমাকে বলে তুমি শাগনিকের বাবা, আমি শাগনিকের বাবা, মানে ব্যাপারটা কি ভালো দেখাবে? তো তারপর বললো যে না দেখাবে, যদি শাগনিকের আপত্তি না থাকে ছোট বাবাতে, তার আমার আপত্তি নেই খুব একটা। কিন্তু তারপর ব্যাপারটা মোটামুটি ভালোই জমে গেল সব মিলিয়ে মিশে। তো ওভারঅল আমি বলবো যে একটা দারুণ এক্সপিরিয়েন্স, অভিনয় থেকে শুরু করে প্রসেসটা। আমি যেহেতু ওর ডে 1 থেকে আছে, বললো না শর্ট ফিল্ম করতে এসেছিল, আমি বললাম যে একটা ঘরে, একটা 1 বেডরুম ফ্ল্যাটে তোমরা অনেক ফার্নিচার ঢুকিয়ে দিয়েছো, ক্লামসি লাগে না? একটা 3 বেডরুম ফ্ল্যাট কেন? ঠিক সেটাই বললাম, এটাকে ছোট না করে বড় করে দাও। এটা দেখো অনেক স্পেস ওয়াইজ লাগবে, চোখে ইজ লাগবে, একদম সেটাই হয়েছে একদম। গান সিনেমা নিয়ে এত সুন্দর একটা আলোচনা হলো, যেটা আমি মানে খুব আমি কোনোদিন এরকম গানটা শুনিনি। এত সুন্দর তৈরির প্রসেসগুলো জানতে পারলাম। আই হোপ সো যে আপনাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তিমিরদা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এবং লাস্টে আপনারা বলে দিন একটু সেলাই দেখার কথা, তিমিরদা দিয়ে ফার্স্ট। আচ্ছা, গানগুলো অবশ্যই শুন সবাই, আর সিনেমা দেখতে এলে খুব ভালো লাগবে। সিনেমা আপনারা দেখে যদি আমাকে জানান, মানে আমাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেভাবে খুশি যদি জানানো যায় যে সিনেমায় আর কি করলে ভালো হতে পারতো, বা এটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যেটাই উভয়, মানে ভালো বলতে হবে তার কোনো মাথা দিব্যি দেওয়া নেই, খারাপ মানে যেটা ভালো, যেটা অনেস্ট রিভিউ একটা চাইছি। কারণ আমরা যে ধরনের ট্রিটমেন্টটা ভাবছি সেটা সেই ট্রিটমেন্টটা বহুদিন ধরে করা হচ্ছে না, হয়তো করছেন কেউ কেউ, হয়তো মানে সেটা জানি না, মানে আমরা খুব একটা দেখছি না। তো যদি এটা করা যায় খুব ভালো লাগবে। আমাদের ছবি সেলাই খুব সামনে রিলিজ করছে, বাকি সব ছবির মতো আমরা অনেক কষ্ট করে এই ছবিটা বানিয়েছি সবাই মিলে। আপনারা আসুন, দেখুন। এবং আমি এরকম বলবো না যে আপনারা কি হতে পারতো বসে বলবেন, আপনাদের যদি খারাপ লাগে আমাদের আলাদা করে বলবেন, ভালো লাগলে সমস্যা সবাইকে বলবেন একদম। হ্যাঁ, সবাই গানগুলো শুনবেন, কেমন লাগছে জানাবেন। যেটা ওরা মানে আমাদের সিনিয়র মিকিদাও বললেন এবং স্বরূপও বললো। আর সবাই আমরা যখন একটা নিজেরা কোনো কাজ তৈরি করি, সবসময় আমরা বলি যে আমরা নতুন কিছু করছি বা কিছু, এগুলোতে কান দেবেন না। আপনারা দেখুন, নিজেরা এসে ছবিটা দেখে ডিসাইড করুন ছবিটা ভালো লাগছে না খারাপ লাগছে, সেটা আমাদেরকে জানান। কেমন লাগছে, ভালো খারাপ যাই যেরকমই মনে হচ্ছে জানান, তাহলে আমাদের নেক্সট কাজটা করতে আরো সুবিধা হবে। এবং অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখুন,
কারণ যেটা হয় আর কি, যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে এটা বলছি না, কিন্তু একটা সিনেমা ভালো বা খারাপ সেটা জানতে গেলে আগে দেখতে হবে। তো সেটা হলে গিয়ে দেখুন, যদি খারাপ লাগে একদম স্ট্যাম্প মেরে দিন যে না এই খারাপ ছবি, আর কোনোদিন দেখতে যাবো না এই ছবি, সেটাই হোক না, কোনো অসুবিধা নেই, কিন্তু হলে গিয়ে দেখুন, আমার বক্তব্য এইটুকু ব্যাস। এই আমি মানে শেষই করে দিতাম, বাট একটা জিনিস আমার খুব মাথায় এলো, যে এই যে হল ডিস্ট্রিবিউশন, মিউজিক ডিস্ট্রিবিউশন, মানুষের কাছে অব্দি পৌঁছানো, এত আননোন ফ্যাক্টস আমরা জানতে পারলাম তৈরির বিষয়। আপনার কাছ থেকে লাস্ট এই দুটো বিষয় জানতে চাইবো, যে মিউজিক ডিস্ট্রিবিউশন, হল ডিস্ট্রিবিউশন, এইটা কিভাবে এলো সেলাইয়ের সাথে? একদম কন্ট্রোভার্সি ঢুকতে চাইছে মনে হচ্ছে, পডকাস্টটা পুরো একদম অন্য জায়গায় চলে যাবে। না, এই ছবিটার আমি বেশ কিছু মিউজিক চ্যানেলে আমি কাজকর্ম করেছি, মানে রেনাউন্ড কিছু চ্যানেলের নামগুলো আমি আনতে পারবো না, তো সেগুলো ইউটিউব মাধ্যমে দেখতে পাওয়া যায়। তো আমরা এইটা মানে আমার কোথাও মনে হলো যে গান তো আমাদের তো মেন ইউএসপি গান রয়েছে, তো গানগুলো আমরা কোনো একটা ভালো চ্যানেলে আমরা গিয়ে আপলোড করতেই পারতাম। তো সামহাও আমার একটি বন্ধু রয়েছে, তার নাম রূপান মালিক বলে, তো তার ড্রপস প্লে বলে একটি মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে। তো ওর সাথেও আলোচনা হয়, মানে রাত 2টোর সময়, এটাও রাত 2টোর সময় একদিন হঠাৎ করে মনে করি যে ভাই আমি কোথাও গান দেবো না, কী করবো বল। তখন রূপান বললো যে চাপ নেই, আমাদের তো ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে, তো একটা কাজ কর, সেখানেই সোয়ারাগা বলে আমার নিজের একটা মিউজিক লেভেল তৈরি করার প্ল্যান ছিল, তো সোয়ারাগা মিউজিক বলে একটা লেভেল হয়ে যাবে। তো দেন আমরা ডিসাইড করি যে চলো নিজেদের লেভেলে আমরা নিজেদের কাছে গানের অথরিটি রাখি, অ্যান্ড আমরা আমাদের মতন করে গানগুলোকে প্রমোট করতে পারবো, আমাদের মতন করে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্টভাবে পুরোটা স্বাধীনতা অবলম্বন করেছি, তো গানগুলোর ক্ষেত্রেও সেই স্বাধীনতা থাক, এটা মনে হলো। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলে রাখি, আমার একজন দিদি রয়েছেন, তার নাম হচ্ছে ঝুমা পাল, ইকুইনোস ফিল্ম সিটি, উনি মালিক। তো উনি আমাকে বিভৎস পরিমাণে হেল্প করছেন, অবশ্যই হল ডিস্ট্রিবিউশনে একদম নিজের মতন করে। হ্যাঁ, মানে উনি হেল্প করছে। ইন্ডিপেন্ডেন্ট ছবি খুব কম জনই তো রয়েছে যারা পাশে পাচ্ছি, হ্যাঁ, যাদের মধ্যে কয়েকটা মানুষ আমাকে সত্যি হেল্প করছেন লাস্ট মোমেন্টে। হ্যাঁ, তো দেখা যাক, মানে সেটা যতক্ষণ না ওইদিকে একটার পর একটা জিনিস খুলতে থাকবে, আমিও চুপচাপ আছি। না, ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না হচ্ছে, আমি এখন কিছু বলেও তো লাভ নেই, আগে হোক, দেখি আমরা 25শে জুলাই পরে দেখি আমরা কি হচ্ছে না হচ্ছে, তারপরে এটা নিয়ে না হয় না, তারপরে একটা মিটিং করা যেতেই পারে, আমাদের মারা যেতেই পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।